প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো একটি ঘটনা নিয়ে, যে ঘটনার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই আলোচনার দাবি রাখে। আপনারা জানেন যে বনলতা এক্সপ্রেস নামের একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্র গত রোজার ঈদে মুক্তি পেয়েছে এবং সেটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, দর্শকপ্রিয় হয়েছে। কিন্তু ঈদুল আজহার এই সময়টাতে এসে ব্রাহ্মণবাড়িয়াতে সেটির প্রদর্শনী নিয়ে এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। মূলত কওমি ছাত্র ঐক্য পরিষদ সহ স্থানীয় কিছু গোষ্ঠী, তারা সিনেমাটিকে অশ্লীলতা এবং ফিতনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছে এবং সেটির প্রদর্শনী বন্ধ হয়েছে। যদিও বিচ্ছিন্নভাবে পরবর্তী সময়ে একটি বা দুটি প্রদর্শনী হয়েছে, আলাদাভাবে করা হয়েছে, কিন্তু এই প্রদর্শনী বন্ধ নিয়ে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্ফিয়ারে অনেক আলোচনা হচ্ছে এবং এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাংস্কৃতিক স্বাধীনতার মধ্যে একটা আপাত দৃষ্টিতে একটা বিরোধ তৈরি হয়েছে। সেই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমরা দুজন অতিথিকে বাংলাদেশ থেকে যুক্ত করেছি। শুরুতেই আমার দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন শর্মী হোসেন, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, অধিকার কর্মী এবং সঙ্গীত শিল্পী। আজকে আমরা তার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ জানবো এই পুরো ঘটনাটি নিয়ে। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন সৈয়দা নীলিমা দোলা, তিনি চলচ্চিত্র নির্মাতা এবং লেখক। আজকের অনুষ্ঠানটি আমি শুরু করতে চাই শর্মী হোসেন আপনাকে দিয়ে। আপনি পুরো ঘটনাটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পর্যবেক্ষণ করেছেন, এবং যে ধরনের সাংঘর্ষিক একটি অবস্থা তৈরি হয়েছে এ ব্যাপারে আপনার প্রাথমিক পর্যবেক্ষণ এবং প্রাথমিক মন্তব্য জেনে তারপরে আমরা আলোচনার গভীরে প্রবেশ করব। শর্মী হোসেন। ধন্যবাদ বুলবুল ভাই আমাকে আজকে অনুষ্ঠানে ডাকার জন্য। এটার প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে এই ধরনের ঘটনা আমরা দেখে আসতেছি। এটা আমরা কোনো সময় মুক্তিযুদ্ধ অবমাননার নামে দেখে আসতেছি, মানে অনেক বছর ধরে এই ধরনের একটা মানে সেন্টিমেন্টে আঘাত লাগছে এই ধরনের কথা বলে এটা কোনো কিছু কিছু বন্ধ করা, আগুন ধরায় দেওয়া, বাউল গানে অনুষ্ঠানে আক্রমণ করা, এইটার একটা ধারাবাহিকতা আছে এবং আমার কাছে মনে হয় এটা খুব একটা নিরীহ কোনো বিষয়। কারণ কেউ চাইলেই আরেকটা অনুষ্ঠান বন্ধ করে দিতে পারে বাংলাদেশে, এত সহজ এটা আমার কাছে মনে হয় না। আমার প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে দিস ইজ জাস্ট আ সিম্পটম দ্যাট উই আর লুকিং এট। এটার পিছনে আসলে আরো অনেক অনেক ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো আশা করছি মানে প্রাথমিক প্রতিক্রিয়া দেওয়ার পরে আপনার সাথে। নিশ্চয়ই, ধন্যবাদ শর্মী। এই পর্যায়ে আমি নীলিমা দোলা আপনার কাছে আসছি। আপনি যদি একটু বলেন যে এই পুরো বিষয়টিকে, পুরো ঘটনার যে পরম্পরা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? দোলা। আমি আসলে শর্মী আপার কথার সাথে যুক্ত করতে চাই, যেটা কোনো নিরীহ ঘটনা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর সিনেমা, গান, কবিতা, মানে সাহিত্য শিল্পের যত রকমের ফর্ম আছে সেগুলো আসলে সমাজের খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সমাজে যদি ধর্ম জরুরি হয় তাহলে সমাজে শিল্প এবং সাহিত্য একইভাবে জরুরি। মানুষ, শিশু, সামাজিক মানুষের যত আমাদের প্রতিষ্ঠান আছে, পরিবার বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, বিদ্যালয় বলেন, স্কুল কলেজ, সব জায়গার মানুষের আসলে এক রকমের শিক্ষার জন্যেও, নানান রকমের মানসিক বিকাশের জন্যও শিল্প সাহিত্য এবং কবিতা, গান, যত ফর্মের আর্ট আছে সেগুলো জরুরি। সেটা শুধুমাত্র ধর্মের সাথে এটাকে কম্পিট করানো, এটা দিস ইজ জাস্ট পলিটিক্স। আই থিংক দিস ইজ জাস্ট পলিটিক্স। আচ্ছা, তো এইটা আমার একদম প্রাথমিক মতামত, সামনে আরো আলাপ করব। নিশ্চয়ই। আমি শর্মী আপনার কাছে আসতে চাই, যেটি দিয়ে দোলা শেষ করলেন সেখান থেকেই যদি আপনি একটু বলেন যে আমরা ধর্মের যে প্রয়োজন, বা ধর্মকে তো কোনোভাবে অস্বীকার করছি না যে ধর্মের তো প্রয়োজন রয়েছে, আবার একই সঙ্গে দোলা যেটি বললেন যে সংস্কৃতি, কবিতা, শিল্প সাহিত্য, এই সব কিছুরই প্রয়োজন রয়েছে, তাহলে সংঘর্ষটা কোথায়? মানে দুটো প্রয়োজন কি সহাবস্থান করতে পারে না? মানে সহাবস্থান শুধুমাত্র বাংলাদেশে না, এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই করছে। ধর্ম যেসব পৃথিবীর যেসব রাষ্ট্রে ধর্মের অধর্ম আছে সেসব রাষ্ট্রে তাদের নিজস্ব কালচারাল যে নানা রকম এক্সপ্রেশন সেগুলো আছে এবং এগুলো একটা জাতির পরিচয়ের সূচক আর কি। দিস ইজ দ্য কালচারাল জিওগ্রাফি অফ আ নেশন। তো আমাদের দেশে এটা তো খুবই কৃত্রিম ভাবে মুখোমুখি করা হচ্ছে, কারণ আমরা তো ধরেন আমি যদি একটু পিছনে ফিরে যাই, আমরা এই যে মাজারগুলোর উপর যে হামলা হচ্ছিল
ধারাবাহিকভাবে আপনার ইয়ের পরপরই 5ই আগস্টের পরপরই হুম হুম মাজারগুলোর উপরে একদিকে হামলা হচ্ছিল, আরেকদিকে দেখা যাচ্ছিল নানা জায়গায় কাওয়ালির অনুষ্ঠান হচ্ছে। তো আসলে কাওয়ালিটা কোত্থেকে উৎপন্ন হয়? কাওয়ালি তো উৎপন্ন হয় মাজার থেকে, তাই হুম না? হুম তো হুম মাজারের প্রতি ক্ষোভ, বাট একই সাথে আবার কাওয়ালির প্রতি এক ধরনের দেখা যাচ্ছিল। সো খুবই প্রবলেমেটিক, অ্যান্ড ইট ইজ পলিটিক্যালি মোটিভেটেড। সহাবস্থান অবশ্যই সম্ভব, সারা পৃথিবীতে হয়, আমাদের দেশেও সম্ভব, আনলেস এটাকে কেউ আসলে কোনো মানে গূঢ় উদ্দেশ্য নিয়ে যদি আম, এই ধরনের সহাবস্থানকে মানে নষ্ট করতে না চায়, তাহলে এটার অসম্ভব হওয়ার কোনো কোনো যুক্তি নাই আর কি। নিশ্চয়ই। দ্যাটস দ্য ইউনিভার্সাল সিস্টেম ইন দ্য হোল শিওর ওয়ার্ল্ড। শিওর। দোলা, আপনি যদি একটু বলেন যে আমরা এই ঘটনার পরে যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারহানা, তার প্রতিক্রিয়া দেখেছি আমরা, নির্মাতা যারা রয়েছেন আপনাদের, যারা সহকর্মী বা আপনারা একই জগতের যারা কাজ করছেন, রেদওয়ান রনি থেকে শুরু করে আশফাক নিপুণ, তারাও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের যে বিভাজিত সমাজ ব্যবস্থা বা বিভাজিত যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেটিকে খুব সরাসরি নির্দেশ করছে। এই বিষয়ে কি আপনার কোনো পর্যবেক্ষণ আছে বা কোনো ধরনের কোনো বিশ্লেষণ আছে? হ্যাঁ, আমার বেশ কিছু পর্যবেক্ষণ আছে এই ব্যাপারে। ফিল্মটা যখন দেখানো বন্ধ হয়ে গেছে তখন তো আসলে ফিল্ম মেকার যারা আছে, ফিল্ম মেকাররা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা প্রতিক্রিয়া দিয়েছে, যেটা খুবই স্বাভাবিক, কারণ প্রত্যেকেই নির্মাণ কাজের সাথে জড়িত। হল ইকোনমিতে তাদের যাইতে হবে, আমাকে আমার ছবি নিয়ে যেতে হবে, আরেকজনকে তার ছবি নিয়ে যেতে হবে। সো সবাই আসলে একটা প্রতিক্রিয়া দিয়েছে, আমরাও দিয়েছি, এবং আহ আজকে একটা মানববন্ধনের মতনও আয়োজন করা হয়েছে। এরকম নানা রকমের সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তোলা এবং একই সাথে ফিজিক্যালি এক ধরনের মুভমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার আহ, যে প্রতিক্রিয়া, সেটা আমরা দেখেছি ফিল্ম মেকারদের মধ্যে এবং শিল্পীদের ভেতরে মূলত। আর ব্রাহ্মণবাড়িয়ার যে সংসদ সদস্য রুমিন ফারহানা, তাকে আমি দেখেছি তিনি একটা প্রতিবাদের আয়োজন করেছে, সমাবেশের আয়োজন করেছে। আমার মনে হয়েছে যে রুমিন ফারহানা যেটা করছে সেটা আসলে একদম একটা বিরোধী দলীয় নেতার যে কাজ, ঠিক সেই কাজটি উনি করেছেন। অন্যান্য দল সেটাতে ব্যর্থ হয়েছে। বিএনপি তো সরকার দলে থেকেই এটাতে ব্যর্থ হয়েছে। হুম হুম এনসিপি বা জামাতও তাদের যেই আহ, প্রতিক্রিয়া, যেই প্রতিবাদ, সেটা দেখাতে পারেনি। সম্ভবত তারা চায় না। তো আমি ওই অঞ্চলে জোনায়েদ সাকি সহ অন্যান্য আরো এমপিরা আছেন, তাদের আসলে কাউকে এই ব্যাপারে মুখ খুলতে দেখা যায় নাই। কিন্তু রুমিন ফারহানা যেটা করছে সেটা সময়ের খুবই সাহসী সিদ্ধান্ত। এখন ব্রাহ্মণবাড়িয়ার কথাতে যদি আসি এবং মামুনুল হকের পোস্ট, সেটা একটু আগে বলে নি যে মামুনুল হক যেমন পোস্ট করেছে, তেমন আহ ইসলামের উগ্রবাদী গোষ্ঠী বলে আমি অন্তত যাদেরকে বুঝি, এখন উগ্রবাদ বললে ওনারা আবার খেপে যাবেন যে ওনারা তো উগ্র নন। এখন কোনো কিছুকে আঘাত করছে আর কনস্ট্যান্টলি বলছে আমরা উগ্র না। উগ্রতা তো তাই যে আপনি অন্যকে আঘাত করেন, অন্যকে বন্ধ করে দেন, তো ফ্যাসিজম স্পষ্ট। এটাই করেছে বিগত 15 বছর সরকার, যে নানান রকমের জিনিসকে বন্ধ করে দাও আমার প্রয়োজনে। রাজতন্ত্রের অনুকূলে এমন কিছু সিস্টেম তৈরি করো, ওই ওই অঞ্চলের মানুষ তার সংখ্যাগরিষ্ঠতা দেখাতে চাচ্ছে। এবং খুবই অদ্ভুত, আমার কাছে বেশ কিছু ইনফরমেশন আছে। ছবিটা যখন বন্ধ হয়ে যায়, তারপরে আমাদেরই এক বন্ধু প্রতিম মানুষ, তিনি হচ্ছে ওখানে ছবিটা আবার দেখানোর আয়োজন করেন, এবং সেটা কিন্তু ওখানে 2 গাড়ি পুলিশ এসে বন্ধ করেছে। পুলিশ এসেছে, এসআই এসেছে, ঢাকা থেকে ফোন গিয়েছে ওই ছেলের পরিবারের কাছে যে যদি এটা এখন বন্ধ না করেন আমাকে কালকে আসতে হবে, এলাকায় একটা গ্যাঞ্জাম হবে। অর্থাৎ আসন্ন যে মুখোমুখি দাঁড়ানোর যে সমূহ সম্ভাবনা, সেইটাকে ঠেকাতেই আসলে প্রশাসন ওই ভূমিকাটা নিয়েছে যে ছবিটি বন্ধ থাকুক দেখানো। এখন এই যে যে দুই গোষ্ঠী মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে, কেউ কেউ চায় আর খুব আর্ট কালচার করতে, কেউ কেউ চায় যে একদম ধর্মের দোহাই দিয়ে সমস্ত কিছুকে বন্ধ রাখতে। ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। আমরা এই ধরনের কোনো ব্যালেন্স আসলে বাংলাদেশে গত 1 বছর ধরে দেখতে পাচ্ছি না। এই ব্যালেন্স নাই, এবং রাইট। পাল্লায় ভারী হচ্ছে যারা বন্ধ করে দেওয়ার দলে, তাদের আচরণ। এটার সঙ্গে ধর্মকে তারা কানেক্ট করে, এটার সঙ্গে নারীকে তারা কানেক্ট করে, ইত্যাদি নানান এই বিষয়। ব্যালেন্স এবং এখন বা যেটি ভারসাম্যের কথা আপনি বলছেন, এই জায়গাটিতে আসবো আপনার কাছে দোলা, আবারও আপনার কাছে আমি একটু শর্মী হোসেন আপনার মতামত বা আপনার বিশ্লেষণ জানতে চাই। এই ভারসাম্যটা কেন তৈরি হচ্ছে না? মানে এটা কি রাষ্ট্রীয় কোনো সমস্যা, নাকি আমাদের সমাজকে আমরা এমন একটি জায়গায় নিয়ে গেছি যেখানে ভারসাম্যটা অনেক দূরের পথ বা দূরের গন্তব্য বলে মনে হচ্ছে? আসলে বলবো, যেটা আসলে আমরা যে সময়টা গত 15, 16, 20 বছর ধরে যে সময়টায় আমরা পার করে আসছি, সেটা আসলে খুবই একটা এই সময়ের ইম্প্যাক্ট আমাদের আসলে বহুদিন আসলে বয়ে বেড়াইতে হবে। কারণ এই যে অনুভূতির দোহাই দিয়ে যে বন্ধ করা যায়, অনুভূতির দোহাই দিয়ে যে মানুষ খুন করা যায়, গুম করা যায়, তুলে নেওয়া যায়, বিদেশে বিদেশে জোর করে পাঠিয়ে
দেওয়া যায়, এই জিনিসটা না, এটা এক ধরনের কি বলবো, যে পুরানো বন্দোবস্তর পরিবর্তনের জন্য এই দেশে হাজারের অধিক মানুষ মারা গেছে, ইয়াং জেনজি ছেলেপেলে যারা মারা গেছে, যেই যেই স্টেটের মৌলিক কিছু জায়গায় চেঞ্জ চেয়েই তো তাদের এটা, এই ব্যালেন্সটা রিস্টোর করার জন্য এটা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি ওই পুরাতন অভ্যাসটা থেকে আমরা বের হতে পারি নাই, সরকারও পারছে না। সরকার অবশ্যই এখানে তার যেই ছবিটা, যেই সিনেমা বা যেই চলচ্চিত্রের তার সেন্সরশিপ আছে, যেই চলচ্চিত্র সে সারা বাংলাদেশে দেখাচ্ছে, কিন্তু কি বলবো, ব্যবসা সফল একটি ছবি, হঠাৎ করে এটার উপরে এই ধরনের একটা আক্রমণ আসলে সরকার কোনো রকম পজিশন নেবে না, বরং পুলিশ যে ওটাকে বন্ধ করবে, এটা সরকারের এই দুর্বলতাটা মাত্র 3 মাসের মধ্যে দেখানোটা আসলে আমাদের জন্য কি বলবো, এটা খুব চিন্তার বিষয় আর কি। কারণ অনেক আশা নিয়ে, অনেক কি বলবো, পজিটিভ ইয়ে নিয়ে আসলে এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, এবং এই তাদের কাছ থেকে আমাদের যেরকম কাইন্ডনেস দরকার, সেরকম একই সাথে তাদের তাদের সবল পজিশনিং ও প্রয়োজন আর কি, এই ধরনের হুমকি ধামকির বিরুদ্ধে, যেটা অন্তত এই ক্ষেত্রে সরকার ফেল করেছে। কিন্তু একই সাথে এটি কি আপনার কখনো মনে হয়েছে শর্মী, যে এই যে যে গোষ্ঠীটা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা তো বারবার তাদের ধর্মীয় অনুভূতির কথা বলছেন, এখন তাদের ধর্মীয় অনুভূতি বা তাদের যে অবস্থান, সেটির সঙ্গে তো এক ধরনের সোশ্যাল এবং আমি বলবো যে স্টেট এঙ্গেজমেন্টের প্রয়োজন রয়েছে, মানে এটার একটা কনস্ট্রাকটিভ আউটকাম, যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। যে ভারসাম্যর কথা দোলা বলছিলেন, সেই ভারসাম্য তৈরির জন্য কি কোনো ধরনের কোনো এঙ্গেজমেন্ট উদ্যোগ নেওয়া যায় কিনা বা সুযোগ আছে কিনা? অবশ্যই অবশ্যই নেওয়া যায়, কিন্তু আসলে ওনারা কি সেটার জন্য ওপেন কিনা, ওনারা কি আমাদের কথা শুনবেন কিনা, ওনারা কি দেশের সকলের সাথে মিলে বাংলাদেশের যেই এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক সেটাকে রক্ষা করতে চান কিনা, সেই প্রশ্নগুলোর আগে তো সমাধান হতে হবে। আপনি ডায়লগে গেলে কি হয়, বা ধরেন ওনাদের সাথে কোনো রকম কনফ্লিক্টের কি রেজাল্ট হয়, সেটার একটা খুবই ক্ষুদ্র প্রমাণ আপনি কমেন্ট বক্সে দেখতে পাবেন, যে কোনো কমেন্ট বক্সে দেখতে পাবেন যে কিভাবে মানুষকে ওনারা অ্যাটাক করেন যখন ওনাদের কোনো ধরনের আম, কোথাও তাদের সাথে কোনো রকম কারো দ্বিমত হয়। তো অবশ্যই ডায়লগে যাওয়া জরুরি, কিন্তু তার জন্য তাদের যে ওপেননেস, সেই ওপেননেসটা আমার মনে হয় বাড়াতে হবে আর কি। রাইট, আসবো আপনার কাছে। আমি দোলা আপনার কাছে একটু আসতে চাই, যে উপন্যাসটি নিয়ে, হুমায়ুন আহমেদের যে উপন্যাসটি নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে কিছুক্ষণ, সেই উপন্যাস বিষয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু যখন এই চলচ্চিত্র হয়ে গেল বা নির্মাণ হলো, তখনই সেটির বিষয়ে আপত্তি আসলো, প্রদর্শনী বন্ধের জন্য এক ধরনের জোরালো একটা অবস্থান তৈরি হলো। তার মানে কি, আপনারা যখন চলচ্চিত্র বানান তখন চিত্রনাট্যে কি এরকম কোনো পরিবর্তন করা তো সুযোগ থাকেই যে কোনো মৌলিক উপন্যাসের, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, এমন কি কিছু হয়েছে, বা এ ব্যাপারে কি আপনার কোনো পর্যবেক্ষণ আছে যেটার কারণে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গটা চলে আসলো? এটা আমি খুবই সহজ ভাষায় উত্তর দিব, যেটা হচ্ছে যে মানে খুব সহজ, আমার কাছে বিষয়টা খুব পরিষ্কার। ফিল্মে কি দেখানো হয়েছে আর বইতে কি লেখা আছে, এগুলো কোনো কিছুর সাথে ধর্ম অবমাননার কোনো সম্পর্ক নেই। ধর্ম অবমাননার অভিযোগ তোলা এইটা এত অদ্ভুত হয়ে গেছে যে যে লোক মাদ্রাসায় ছোট ছোট শিশুদের সাথে অন্যায় হচ্ছে সেটা দেখে কথা বলে না, উনি বাইরে এসে সিনেমা দেখার সময় বলে যে এখানে ধর্ম অবমাননা হচ্ছে। সিনেমা তো একটা ফিকশন, মানে তুমি দেখো না ভাই, তুমি হলে যাও না, এটা তো ফিকশন। ফিল্ম মানে ফিকশন, এখানে নতুন কিছু থাকবে, নির্মাতার ইচ্ছা থাকবে, চিন্তা থাকবে। লেখা মানে সেটা কল্পনা প্রসূত। এমনও তো হতে পারে আমি কালকে একটা ফিকশন বানাইতে পারি যেখানে আমি সমাজে ওদের কাছে যারা উগ্র নারী বা উগ্র পুরুষ, তাদের কি জীবনযাপন, তারা তো সমাজে এক্সিস্ট করে, এই সমাজে পাগল এক্সিস্ট করে না, এই সমাজে ফকির এক্সিস্ট করে না, সমাজে থাকে রে ভাই, এটা তো কোনো আর্মি সিস্টেম না। তো সেইখানে ধর্ম অবমাননার যে কথা তোলা, সেটাই আসলে এই সিনেমায় আছে কি নাই এই প্রশ্ন পর্যন্ত যাওয়ারই দরকার নাই, এই প্রশ্ন পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। জাস্ট ওই অঞ্চলের মানুষ সংখ্যাগরিষ্ঠ এবং তারা ওখানকার যে প্রশাসন সেটাকে হাতে নিয়ে ফেলেছে। সেই কারণেই কেন প্রশাসন কালকে বাংলাদেশে পুলিশ মানুষ পিটাচ্ছে, এই নজির তো আর কম নাই। তো পুলিশ প্রশাসন তাদের যে প্রশাসনিক ক্ষমতা, অন্তত যে রুলস, সেইটুকু যদি এখানে খাটাইতো তাহলেই তো এই সিনেমা সেখানে দেখতে পারার কথা। কিন্তু দোলা, আপনার বক্তব্যের প্রথম যে অংশটা, সেখানে আপনি সাংস্কৃতিক বা একজন ক্রিয়েটিভ, একজন সৃষ্টিশীল মানুষের যে স্বাধীনতা, সেটির কথা বলছেন।
আমি যদি আপনাকে পাল্টা একটু আপনার কাছে জানতে চাই যে সাংস্কৃতিক স্বাধীনতা সীমাটা কত দূর পর্যন্ত, মানে এটা কি এরকম যে আপনি যেভাবে চিন্তা করছেন ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনি সেটি সেভাবেই পোর্ট্রে করতে পারবেন, নাকি সেটির কোনো ধরনের কোনো ভাই, বাউন্ডারি আমি আছে? কি পোর্ট্রে করব না করব তার চেয়েও জরুরি হচ্ছে এই সিনেমাটা সে দেখতে না যাওয়ার স্বাধীনতা রাখে। মানে উনি দেখতে না গেলেই হয়। মানুষ তো রিভিউ লিখছে, সিনেমার বিষয়বস্তু কি সেটা দেখলে বোঝা যায়, সিনেমার ট্রেলার বের হয়, টিজার বের হয়, নানান কিছু। সিনেমা দেখতে গিয়ে যদি উনি অপরাধ বোধ করেন যে আমি এই সিনেমাটা দেখে ফেলছি, তাহলে মাফ চাক, দোয়া পড়ুক। সিনেমা দেখ এবং এসে সবাইকে বলুক যে সিনেমা দেখো না, মানে নানান উপায় আছে। সিনেমা তো উনি কেউ দেখতে যাইতে বলে নাই। উনি সিনেমা দেখানোই বন্ধ করে দিবে, তো ওখানকার যে লোক হিন্দু সে সিনেমা দেখবে না কেন? যে লোকের কোনো সমস্যা নাই তার বউকে ছেলে ডাক্তারকে দিয়ে ইয়া করাইতে, গর্ভাবস্থা থেকে তাকে তার বাচ্চা হওয়াইতে, সে দেখবে না কেন? তুমি ধর্মভীরু মানুষ, আমি ধর্মভীরু মানুষ, আমরা দেখবো না সিনেমা? কিন্তু আপনার যাদের কাছে দেখতে কি ইচ্ছা করে তারা আপনার যাবে না কাছে কেন? কি এই যে যে গোষ্ঠীটা প্রতিবাদ করছে বা আপত্তি জানাচ্ছে তাদের মূল যে পয়েন্ট সেটা কি স্পষ্ট? অর্থাৎ আপনি আপনার যে ব্যাখ্যা বা যে কারণটা আপনি ধারণা করছেন বা মনে করছেন, এর বাইরেও অসংখ্য কারণ আছে, কিন্তু আমরা খুব কংক্রিট কারণটা কি জানি? কংক্রিট কারণটা আমরা কিছু কিছু জানি। আমি হচ্ছে অনেকগুলো পোস্ট, এই যে ওই সময় ধর্ম অবমাননার অভিযোগ যারা তুলেছে, যারা এই ঘটনাটা কেন সিনেমা দেখতে দিবে না, ফেসবুক থেকেই শুরু হয়েছে, পোস্ট থেকে শুরু হয়েছে একটা। সো আমি ওদের লেখাগুলো ধারাবাহিকভাবে পড়েছি, কিছু আমি আমার টাইমলাইনেও শেয়ার করেছি। সো আমি ওগুলাতে আসলে বুঝতে পারছি ওদের অভিযোগের জায়গাটা। মানে হ্যাঁ, ইসলাম পারমিট করছে না একজন প্রসূতি প্রসূতিকে হচ্ছে পুরুষ ডাক্তার যাবে, তো ইসলাম পারমিট করছে না, তাদের মনে হচ্ছে। এখন তারা জরুরি অবস্থা ওই সিনেমার মধ্যে দেখানো হচ্ছে যেটা একটা জরুরি অবস্থা, সেটা তাদের ম্যাটার করে না। কারণ নারী মারা গেলে যাক না, মা হইতে গিয়ে মা মরে গেলে, মেয়ে মরে গেলে, মেয়ে মানুষ মরে গেলে কি হয় ভাই? কিছু হয় না। সো সিনেমাতে মেয়ে মানুষ মরে যাবে লাগলে, কিন্তু পুরুষ ডাক্তার কেন দেখলো? এরকম নানাবিধ জিনিসপত্র তারা। এবং খুব মজার একটা ঘটনা বলবো, আমি শেয়ার না করে পারছি না। হিন্দুদের একটা গ্রুপ থেকে বলেছে শ্রীকৃষ্ণের অবমাননা হয়েছে, আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। না, সেটা হচ্ছে একটা দেখিনি। ডায়লগ আছে। এটাও শুরু হয়েছে, একটা ডায়লগ আছে যে কি বিয়ে করবা না সারা জীবন কৃষ্ণ লীলা করবা? তো কৃষ্ণ মানে লীলা কেন? এই নিয়ে হচ্ছে হিন্দুদের গ্রুপগুলো থেকেও ধর্ম অবমাননার অভিযোগ এসছে। আমি একটু শর্মী হোসেন আপনার কাছে আসতে চাই, যেটি যারা প্রতিবাদ করছেন বা যারা এই ধর্মীয় অনুভূতির কথা বলছেন তাদের একটা যুক্তি বা যেভাবে তারা প্রকাশ করছেন বিষয়টিকে, একটা ব্যাখ্যা এরকম রয়েছে যে বলা হচ্ছে যে ধর্মের দাওয়াত দিতে হবে, সেটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে যদি তারা মনে করে ধর্মের যে কোর স্পিরিট সেটির সঙ্গে কোনো সাংঘর্ষিক কিছু তারা খুঁজে পায়, সেখানে তাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, এবং কাজেই এই প্রতিবাদ বা এই যা কিছু হয়েছে সেটা তাদের এক ধরনের ধর্মীয় দায়িত্ববোধের মধ্যেই পড়ে বলে তারা ব্যাখ্যা করছেন। এটির বিপরীতে আসলে ভারসাম্যের কথা যে আমরা বারবার বলছি, সেই ভারসাম্যটা রক্ষা করার জন্য ধর্মীয় নেতা যারা রয়েছেন তাদের ভূমিকা এবং যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন, মানে তাদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? মানে অ্যাবসলিউটলি আপনার সাথে একমত। কারো যদি কোনো মানে কোনো কিছুতে কারো যদি অনুভূতিতে আঘাত লাগে, সেটা প্রতিবাদ করার পূর্ণ স্বাধীনতা বাংলাদেশে সংবিধান তাকে দেয় এবং এটা পাওয়া উচিত। আহ, আমার যদি কোনোদিনও কোথাও সেই আঘাত আমি বোধ করি, তাহলে আমিও চাই যে আমার সেই পরিস্থিতি থাকুক যেখানে আমি প্রতিবাদ করতে পারি। তবে এবং তার সাথে সাথে আমি আর কি কি করতে পারি, আমি আইনগতভাবে এটাকে ডিল করতে চাইতে পারি। আমি এই ধরনের প্রদর্শনী যেটা আমাকে আহত করছে বা ধর্মীয় অনুভূতি বা ধরেন যে কোনো অন্য অন্য অনুভূতি যেগুলো আছে সেগুলোকে আহত করছে, আমি সেটাকে বর্জন করতে পারি। শুধু আমি না, আমার দল, আমার যেই কৌম আছে, কওমি মাদ্রাসার যে সমাজ কৌম, এই কৌম সবাই এটা বর্জন করতে অবশ্যই পারেন, তাই না? কিন্তু এটাকে বাধাগ্রস্ত করতে পারেন না। বাধাগ্রস্ত করলেই সেটা একটা, তখনই সেখানে রাষ্ট্রের প্রশ্ন চলে আসছে। বাধাগ্রস্ত করা, বন্ধ করা, মব তৈরি করা। এই যে আপনি ব্রাহ্মণবাড়িয়াতে ওস্তাদ আলাউদ্দিন খাঁর যেই বাড়ি, সেখানেও আঘাত এসছে, সেখানেও সেটাও আক্রান্ত হয়েছে। তো এখন আপনি কি বলবেন? আপনি তো আসলে আইন হাতে তুলে নিতে পারেন না, তাই না? কোনো কিছু বন্ধ করে দেওয়ার আপনার রাইট নাই। অবশ্যই আপনার প্রতিবাদ পর্যন্ত থাকলে, বর্জন পর্যন্ত থাকলে আমরা অবশ্যই ওনাদের এটা গুরুত্ব দিতাম, কিন্তু বন্ধ করে দেওয়ার জায়গাটাতে এসেই আসলে সমস্যা শুরু হয়। গণতান্ত্রিক দেশ, উনি ওনারটা করবেন, আমি আমারটা করব। ওনার যেটা বর্জন করতে ইচ্ছা হয় উনি বর্জন করবেন, আমার যেটা বর্জন করতে ইচ্ছা হয় আমি বর্জন করব। আমরা যদি এই জিনিসটাকে একটু ফ্লিপ করে অন্যভাবে চিন্তা করি, যে এই ধরনের অনুষ্ঠান যদি কোনো কওমি মাদ্রাসা অর্গানাইজ করেন এবং ধরেন আমার খারাপ লাগলো, আমি বন্ধ করে দিতে চাই, কি হবে আসলে? ওনারা কি এটা নিতে পারবেন? ওনারা কি সেই নেওয়ার প্রস্তুতি তাদের আছে? তাহলে ওনারা কি আমার থেকে বেশি নাগরিক এই দেশে, তাই না? এই প্রশ্নগুলো তো ওনাদের নিজেদের করতে হবে। কারণ উই ক্যান অলওয়েজ
উই ক্যান অল বি অ্যাট দ্যাট স্পেস। উনি কি আমার থেকে বেশি নাগরিক? যদি হয়ে থাকেন তাহলে কেন, তাই না? আমার মনে হয় এখানেই আমাদের ভারসাম্য রক্ষা, নিজেকে নিজেকে অন্যের জায়গায় বসিয়েই এমপ্যাথি তৈরি করেই আসলে ভারসাম্য রক্ষা করতে হবে। এবং সেটা স্টেটেরও দায়িত্ব, এটা ধর্মীয় নেতাদের যেরকম দায়িত্ব, একই সাথে যারা সাংস্কৃতিক কাজ করছেন সেটারও দায়িত্ব। আর সাংস্কৃতিক কাজ বললেই যে এটা ধর্মের সাথে মুখোমুখি হয়ে যাবে, এই যে একটা বাইনারির পলিটিক্স, এই বাইনারি পলিটিক্স থেকে আসলে আমাদের বের হতে হবে বলতে। হ্যাঁ, ধর্ম আর সংস্কৃতি কেন সাংঘর্ষিক হবে? কাজী নজরুল ইসলাম কি আমাদের জন্য হামদ নাত লেখেননি? মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আছে না? এটা কি সাংঘর্ষিক হতে পারে আসলে? ফলে এই এই ধরনের দিকগুলো কৃত্রিম কৃত্রিম বাইনারি তৈরি করা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। দ্যাটস মাই টেক অন ইট। রাইট, রাইট। আমি দোলা আপনার কাছে একটু আসতে চাই। আমরা শুধুমাত্র ধর্মীয় অনুভূতি নয়, আমরা দেখেছি যে ক্রিয়েটিভ যে স্পেকট্রাম, সেখানে আপনার হয়তো নিশ্চয়ই মনে আছে যে বহুব্রীহি একটি নাটক, খুব বিখ্যাত একটি নাটক হুমায়ুন আহমেদের, সেখানে আফজাল হোসেনের একটি চরিত্র ছিল ডাক্তারের চরিত্র, এবং একটু বোকা ডাক্তার হিসেবে তাকে উপস্থাপন করা হয়েছিল। ডাক্তার কমিউনিটির ভেতর থেকে প্রবল প্রতিবাদ হয়েছিল যে তাদের মানে কমিউনিটিকে ছোট করা হয়েছে, খাটো করা হয়েছে। তো প্রশ্নটা এই জায়গায় যে যারা আপনারা চলচ্চিত্র বানান বা কবিতা লেখেন বা এই রূপক নিয়ে কাজ করেন, ফিকশন নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাদের জন্যে এই ঘটনাটা কি আরেকটু মানে আপনাদেরকে একটু কঠিন অবস্থার মধ্যে ফেলে দিল কিনা, মানে এই এই পুরো প্রতিক্রিয়াটা? আমি আরো যদি স্পষ্ট করে বলি যে এক ধরনের ভয় কি তৈরি হয়েছে কিনা আপনাদের মধ্যে? আমার মনে হয় এই উত্তরটা তো আমি দিবই বটে। শর্মী আপা আচ্ছা, শর্মী আপা গান লেখে, তো শর্মী আপারও এই আনসারটা মানে দিলে আরো বেটার আমরা জানতে পারবো যে ভয় লাগলো কিনা। আমার ক্ষেত্রে হচ্ছে যে একদমই না। আমি নিজেও আসলে বিভিন্ন সামনে আমার সিনেমা আসবে, সেটাও খুবই মাইনফিল্ডের উপর একদম দাঁড়ানো ছবির মতন। সেই একই ঘটনা আমার সাথে ঘটতে পারে আজকে। আমরা বিগত দিনে টেলিভিশন ছবির সাথে ঘটতে দেখেছি, একটা গ্রামে একজন ধর্মভীরু লোক টেলিভিশন কাউকে দেখতে দেয় না, সেই নিয়ে একটা ছবি, সেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়ার, এবং টেলিভিশন এটা ডিল করেছে ফারুকী ভাই। আবার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লিভ ইন কেন দেখাইলো, এটা নিয়েও ফারুকী ভাই ডিল করতে হয়েছে। তখন ঢাকা শহরের অর্ধেকের বেশি লোক, মানে আমাদের শ্রমিক যারা গার্মেন্টস কর্মীদের মতন অনেকেই, যারা এক বাসায় আসলে মানে একা ভাড়া দিতে পারে না, তারা তাদের হচ্ছে প্রতিবেশী বা পরিচিত মানুষদের সাথে একই বাসায় রুম শেয়ার করে থাকছে। তো বাস্তবতা সেই সময় দেখানো ছবি। তো ভয় আসলে সত্যিকার অর্থে পাই নাই, তবে একটা ভয় পাই, সেটা হচ্ছে যে সিনেমা তো শেষ পর্যন্ত হলে যেতে হয়, এটার একটা ইকোনমিক্যাল কন্ডিশন আছে, তাই না? ফিল্ম বানানোর পরে যদি সেটা আমি হলে চালাতে না পারি, আমার চিন্তাটা ধরেন সামনের দিনে, যে কথা বললাম বলুন ভাই ব্যালেন্সের কথা, ধরেন আমার মনে হয় শিল্পী হিসেবে আমি এই ইসলামের যে গোষ্ঠী মনে করে যে সিনেমা দেখানো উচিত না, তাদের এবং হচ্ছে আমাদের একদম প্রগতিশীল মানসিকতার যে নির্মাতারা, শিল্পীরা, তাদেরকে ডায়ালগে বসাবার মতো বা তাদের দুজনের চিন্তাকে বোঝার মতন একটা ছবি তৈরি করলাম। সেটি আমি দেখাবো কি করে, মানে সেটা দেখানোর রাস্তা তো হলে গিয়ে দেখানো। তো এই পুরো বিষয়টার সাথে অশিক্ষা, কুশিক্ষা, ছেলেপেলের থাকার জায়গার অভাব, খাওয়ার অভাব, ঠিকঠাক এডুকেশনের অভাব, প্রপারলি ওদের জীবন যাপন করতে পারার অভাব, ওদেরকে যেভাবে ফ্রাস্ট্রেটিং একটা জীবনের মধ্যে আসলে বড় হইতে হয়, দে হ্যাভ আ লট অফ ফ্রাস্ট্রেশন। সেই জায়গায় আসলে ব্যালেন্স করার জন্য সিনেমা দেখানোটা হলে দেখানো দরকার, এবং সেইটা যদি বন্ধ হয়ে যায় সেটা একটা ভয়েরই ব্যাপার। সেই জায়গায় কিছুটা ভয় কাজ করে, তবে ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে আসলে সেই অর্থে ভয় পাই না, কারণ এটা গ্লোবাল মার্কেট, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় আমি আসলে আমার আর্টকে এখন দেখাইতে পারি। তুমি দেখবা না, ফাইন, আমি অন্য জায়গায় দেখাবো। এবং মানে আমাদের ছোট্ট একটা কথা জাস্ট আমি সাথে যুক্ত করতে চাই যে ফিল্ম মেকারসদের ভেতরে একটা বিখ্যাত ফেস্টিভ্যাল হচ্ছে রেড সি ফেস্টিভ্যাল। রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল হয়ই হচ্ছে, ওখানে বড় বড় প্রজেক্ট মার্কেট আছে, ওখান থেকে বড় বড় প্রজেক্টের ফান্ডিং হয়, সেগুলো সব সৌদি, এবং বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল হয় হচ্ছে দুবাইতে। কোন মানে ইরানে ফেস্টিভ্যালস আছে, মানে আপনি পৃথিবীর কোন দেশে কে প্যারামিটার ধরে সিনেমাকে বন্ধ করে দেবেন সেটা আসলে আমি বুঝতে পারছি না। তো আমি ভয় আসলে ওই অর্থে পাই না, কিন্তু হল নিয়ে কিছুটা ভয় তো কাজ করে। শর্মী আপা একটু বলুক তার গান লিখতে কি হয়। নিশ্চয়ই। শর্মী, আপনার কাছে আসতে চাই, আপনার কাছে কি মনে হয়? যেমন একটু যোগ করি, তানিম নূর যিনি এই চলচ্চিত্রের পরিচালক, বেশ কারেজ নিয়ে তিনি সিনেমাটা তৈরি করেছিলেন, কিন্তু এই ঘটনার পরে অ্যাপারেন্টলি তিনি চুপসে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগও করেছিলাম, ডেইলি স্টার থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু এক ধরনের ভীতির মধ্যে তিনি হয়তো বসবাস করছেন, যে কারণে তিনি শেষ মুহূর্তে আসতে রাজি হননি। তো আমরা তার বক্তব্য, তার কথাগুলো শুনতে পারলাম না। কিন্তু
আমরা যারা দেখছি পুরো সময়টাকে, সেই সময়টাকে আমাদেরকে এক ধরনের ভীতিকর কোনো বার্তা দিচ্ছে আগামীর জন্য? আসলে আমি অনেক ধরনের প্রিভিলেজ এবং ইমিউনিটির ভিতরে বাস করি। হ্যাঁ, আমি ঢাকা শহরে থাকি, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি ঢাকা এমন একটা শ্রেণীতে বিলং করি যেখানে আমাকে এগুলো অনেক ধরনের প্রোটেকশন দিয়ে রাখে। কিন্তু এটা আসলে তাদেরকে ভালনারেবল করবে যারা আরো প্রান্তিক, যারা আসলে এই সিস্টেমের, এই বাংলাদেশের এই কালচারাল এই যে স্পেস আছে সেখানে তারা আসতে চাচ্ছে, তাদের জন্য তারা দে আর মোর ভালনারেবল। এবং তাদের অনেকের হয়তো বা সিনেমা নিয়ে চিন্তা, স্বপ্ন এগুলো বন্ধ হয়ে যাবে। তো এটা আসলে আমার প্রশ্ন না, আমি কি ভয় পাচ্ছি কিনা, আমি ভয় পাচ্ছি না। আমার ভয় না পাওয়ার কারণ আছে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি তানিমেরও ভয় পাওয়ার কথা না। তানিম অত্যন্ত মেধাবী, অত্যন্ত সফল, আমাদের খুবই প্রিয় ফিল্ম মেকার। তানিমের ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তবে ধরেন ভবিষ্যতে যে আরো, আশা করি আমরা আমাদের চলচ্চিত্র আরো 100 জন তানিম পাবে, আরো 300 জন দোলা পাবে, আরো 500 জন এরকম দারুণ দারুণ ফিল্ম মেকার পাবে যারা আমাদের দেশকে নানাভাবে পৃথিবীতে রিপ্রেজেন্ট করবে। তাদের জন্য এটা চিন্তার ব্যাপার হতে উঠতে পারে। রাইট। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে ধর্মীয় যে অনুভূতির কথা বলা হচ্ছে সেটির প্রতি শ্রদ্ধা রেখে আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শিল্পের যে স্বাধীনতা, সেটা নিশ্চিত করতে সরকারের দিক থেকে আসলে কি করার আছে, মানে সরকারের উদ্যোগটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, শর্মী? সরকারের আসলে নিজের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরেন চলচ্চিত্র সেন্সর বোর্ড, হ্যাঁ, সেসব জায়গায় যথার্থ প্রপার লোকজন নিয়োগ দেওয়া উচিত, যাতে যখন তারা একটি চলচ্চিত্র বা এই ধরনের কিছু সেন্সর প্রাপ্ত হবে সেটাকে যেন কেউ বন্ধ করতে না পারে। হ্যাঁ, হঠাৎ করে সরকারের আসলে নিজের অর্গানস যেগুলো আছে সেগুলোকে আরো স্ট্রং করা উচিত, যোগ্য লোককে ওখানে দেওয়া উচিত। আমরা এটা সরকারের করতে হবে এবং পজিশন নিতে হবে সরকারের। সরকার আসলে কার পক্ষে দাঁড়াবে, সরকার আসলে কার অধিকারটা রক্ষা করবে সেটা সরকারকে ভাবতে হবে। এবং সরকারের দায়িত্ব আসলে সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দুর্বল মানুষের অধিকার রক্ষা যে সরকার করে সেটাই আসলে সবচেয়ে ভালো সরকার। আমাদের প্রান্তিক ভাই ও সেও ততখানি নাগরিক, যে সিনেমা বানাতে চায় সেও ততখানি নাগরিক। সে নাগরিকের যে অধিকার, যেটা বাংলাদেশের সংবিধান গ্যারান্টি দেয়, সেটুকু রক্ষা করলেই হবে এবং সরকারের কাজ শুধু ওইটাই। রাইট। দোলা, আপনার কাছে আসতে চাই যে এই যে বলা হচ্ছে যে সিনেমা হলগুলোতে, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, মানে 80-র দশকে যখন বড় হচ্ছি, তখন জেলা শহরগুলোতে সিনেমা হল ছিল, সেখানে চলচ্চিত্র মুক্তি পেত বা চলচ্চিত্রগুলো দেখার জন্য পরিবার সহ সবাই যেত। সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে আসাটা হয়তো একটা চ্যালেঞ্জ, কিন্তু তারপরেও ব্রাহ্মণবাড়িয়া সহ জেলা শহরগুলোতে আপনারা যে চলচ্চিত্র বানান, তৈরি করেন, সেই চলচ্চিত্রগুলোকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে ধর্মীয় অনুভূতির কথা বারবার আসছে, সেটা কি এক ধরনের মানে বার্তা দিচ্ছে অন্য যারা চলচ্চিত্র নির্মাতা রয়েছেন তাদের ক্ষেত্রে? মানে এটা কি, মানে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি কি সত্যিকার অর্থে এক ধরনের আমাদেরকে ধাক্কা দিল? কি মনে হয়? হ্যাঁ, ধাক্কা দিল। এবং আমার মনে হয় যে আমি এটাও মনে করি যেটা সামনে আরো জেলা শহরে হওয়ার আশঙ্কা আছে। মানে এটা হতে পারে, আমি এটা ধারণা করি। এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সেটার সূচনা আর কি। তো এটা সরকার কিভাবে, আমার মনে হয় এখনো সময় শেষ হয়ে যায়নি। সরকারের আরো বেশ কিছুদিন আছে যে সিনেমাটি ওখানে প্রদর্শন হতে পারে, বা আমি জানি না, সিনেমাটা অলরেডি ওটিটিতে চলে এসেছে। তো যাই হোক, দেখানো হয়নি। কিন্তু আমার মনে হয় যে এই ঘটনা ঘটতে পারে। কাছাকাছি সিমিলার ঘটনা আমরা নানান জায়গায় দেখছি। আমরা ঠিক সিনেমা বন্ধ না হলেও মানে পালা বন্ধ, বাউল গানের আসর বন্ধ, সিনেমা বন্ধ, একই মুদ্রার এপিঠ ওপিঠ আর কি। কাজেই এটা আরো ঘটতে পারে বলে আমার বিশ্বাস। ভয়েরও আসলে একরকমের, মানে যারা শিল্প মাধ্যমে কাজ করে তাদের জন্য আসলে এটা দুঃখজনক, আই মাস্ট সে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা রাজনৈতিক দল রয়েছে, রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, সবার এই বিষয়টা নিয়ে যেভাবে এগিয়ে আসার কথা ছিল বা এটিকে কন্ডেম করার কথা ছিল, সেটি তারা করেননি। পলিটিক্যাল কনসেনসাস এখানে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? মানে এই বিষয়গুলো তো যদি রাজনৈতিক হয় তাহলে তো রাজনৈতিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে, তো তারা ভোটের রাজনীতির বাইরে গিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল কনসেনসাস আমি বেশ কিছুদিন একদম একটা রাজনৈতিক দলের সাথে সরাসরি কর্মী হিসেবে যুক্ত ছিলাম। 5 আগস্টের পরে আমি এনসিপির সাবেক একজন
সেন্ট্রাল কমিটি মেম্বার। সো তারপর আমি পদত্যাগ করেছি যদিও, কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে, আমার জেলা শহর ফরিদপুরেই আমি আসলে এনসিপির দায়িত্বে ছিলাম। সো আমি লোকালি মানুষজনের সাথে কথা বলে এবং মানুষজন কিভাবে আসলে আরো ডানপন্থার দিকে ঝুঁকছে সেই ব্যাপারে আমার এক ধরনের বোঝাপড়া আছে। সো এই বিষয়ে জানেন, আমি আবারও বলছি, সরকারেরও সবসময় সবকিছুতে কিছু করার থাকে না, কারণ ওই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা এগুলোর উপর নির্ভর করে অনেক কিছু। কিন্তু পলিটিক্যাল পার্টি অলওয়েজ ক্যান পার্টিসিপেট এই ধরনের ঘটনাতে। পলিটিক্যাল পার্টি একমাত্র এন্টিটি যারা এই সমস্ত ব্যাপারে অবস্থান নিতে পারে। কিভাবে পারে সেটা আমি কিভাবে বুঝি, কারণ হচ্ছে আমরা দেখেছি ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ বনলতা এক্সপ্রেসের একটি রিভিউ শেয়ার করেছেন, এবং সেখানে হাসনাত আব্দুল্লাহকে বিভিন্ন লোক, যেহেতু হাসনাত আব্দুল্লাহরা নানান ভাবে নানান ধরনের ইসলামিক যে সংস্থা বা যে দলগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের সাথে তারা কানেক্টেড, যেহেতু জামাত এবং এনসিপি মিলে একটি জোট, রাজনৈতিক জোট বলা যায়। সো হাসনাত আব্দুল্লাহদের তো এক ধরনের আইডিওলজি আছে, তারা তো সিনেমার আইডিওলজিকে পারচেস করে। তারা মনে করে না যে সিনেমা দেখানো ঠিক না বা সিনেমা দেখানো যাবে না। তাদের দলের হয়তো কেউ কেউ মনে করে দেখানো ঠিক না, তাদের মধ্যে আবার অনেকেই মনে করে দেখানো ঠিক। আমরা যদি দেখি বিএনপির রাজনৈতিক দল হিসেবে তার এখনকার যে অবস্থান, সেও মনে করে সিনেমা দেখানো যায়। বাংলাদেশে আওয়ামী লীগ যদি থাকতো, যখন ছিল, তারা মনে করে সিনেমা দেখানো যায়। সিনেমা দেখানো যায় না যারা মনে করে, তাদের রাজনৈতিক অ্যাফিলিয়েশনের যে জরুরি হচ্ছে যে তারা আসলে কি ভাবে। তো তাদের চিন্তা ভাবনাতে আসলে পশ্চাৎপদতা আছে। এখন এদেরকে কন্ট্রোল করা এবং ডায়ালগ ওপেন করার কাজটা পলিটিক্যাল পার্টি শুধুমাত্র করতে পারে। আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার যে বিএনপি নেতা আছেন, যে এনসিপির নেতা আছে, যে জামাতের নেতা আছে, তাদের যে ডায়ালগ সেটা, এবং নেতাদেরকে তো এলাকার লোকজন মানে, নেতাদের কথা তো তারা ফেলতে পারে না। তারা যেরকম ধর্মগুরুকে মানে, সেরকম পলিটিক্যাল লিডারদেরকে মানে। লিডাররা সবাই মিলে যদি সিদ্ধান্ত দিত যে দেখো আমরা চলো বসি, কি কি ব্যাপার, কোথায় কোথায় তোমাদের অসুবিধা, তাহলে এই জায়গায় না দেখা অন্য জায়গায় দেখাই সিনেমাটা। ব্রাহ্মণবাড়িয়া শহরেও তো আরো 10টা জায়গা আছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন কি হইচইতে সিনেমাটা দেখছে না? দেখছে তো। পলিটিক্যাল পার্টি একমাত্র এন্টিটি যারা এটা সমাধান করতে পারে। এটা রাষ্ট্রেরও অনুকূলে আসলে থাকবে না এই ঘটনা, এটা আমি বিশ্বাস করি। আমি একটু শর্মী হোসেন আপনার কাছে আসতে চাই, যদি অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে কয়েকটা খুব ছোট বিষয় ব্রিফলি আমরা একটু আলোচনা করতে চাই। একটা হচ্ছে যে যেটি আজকের আলোচনায় আপনারা দুজনই, আমরা জানি যে জুলাইয়ের ওই সময়টাতে অসম্ভব সক্রিয় ছিলেন এবং স্বাভাবিকভাবে একটি পরিবর্তন আপনারা দুজনই চেয়েছিলেন, অনেকেই চেয়েছিলেন বাংলাদেশের সমাজের, যারা আসলে পুরনো বন্দোবস্ত বলতে যেটা বোঝায় বা পুরনো ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থায় যেতে হলে, একটা উদার নৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে যেতে হলে প্রত্যেকের দায়িত্বটুকু পালন করতে হবে। তো সেই ক্ষেত্রে যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন বা কালচারাল অ্যাক্টিভিস্ট রয়েছেন, তাদের ভূমিকাটা এই প্রশ্নে কি হওয়া উচিত? আসলে কালচারাল অ্যাক্টিভিস্ট যারা বাংলাদেশে আছেন, তারা তাদের ভূমিকাটা পালন করছেন। হ্যাঁ, তারা তাদের জায়গা থেকে, তারা পরিবর্তনের সময় যখন আপনার উত্থানের সময় আমরা দেখেছি কালচারাল অ্যাক্টিভিস্টদেরকে খুবই সম্মুখ সারিতে, তারা তাদের জায়গা থেকে ভূমিকা পালন করছেন, এবং নতুন এই সময়ের যেই কালচারাল মানে কালচারাল ল্যাঙ্গুয়েজ তৈরি করার যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, তাহলে সেটার সুযোগটা তো রাখতে হবে, তাই না? সেই সুযোগটা রাখতে হবে যাতে করে তারা করতে পারেন, এবং সেটা অবশ্যই মানে সকলের আহ, বাংলাদেশের সকলের মন এবং অনুভূতি সবকিছুকে রেসপেক্ট করেই তারা করবেন বলে আমার বিশ্বাস। তো কালচারাল অ্যাক্টিভিস্টরা তারা যেন এমন কিছু না করেন যেটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা বা কোনো ধরেন বাংলাদেশের যে সংবিধানের যেসব জিনিস পরিপন্থী, সেগুলো যেন তারা না করেন, সেটা তো নিশ্চয়ই তাদের মাথায় আছে। এবং এই প্রশ্নটা আমরা করছি আজকে বনলতা এক্সপ্রেসকে নিয়ে। দুঃখজনক হলো সত্যি যে বনলতা এক্সপ্রেস সিনেমাটা আসলে পারিবারিক সিনেমা হিসেবে অলরেডি সুনাম কুড়িয়েছে, মানুষের কাছে গিয়েছে, সেন্সর পেয়েছে, বিদেশে যাচ্ছে, মানে দে আর ডুইং দেয়ার জব ভেরি ওয়েল। মানে পোস্ট 24 আমরা যদি দেখি, বাংলাদেশে অনেক খুব পজিটিভ কাজ হচ্ছে, র্যাপাররা কাজ করছেন, সিনেমা মেকাররা কাজ করছেন, মিউজিশিয়ানরা কাজ করছেন, মানে সো আমার মনে হয় তারা অলরেডি কাজ করছেন আর কি। আমি একটু আপনাকে নতুন বন্দোবস্ত পুরনো বছর আলাপ করছেন আপনি, তুই রাজাকার যে মানে আমাদের নাটকের প্রসঙ্গে কথা হলো, বা আপনি যে ডাক্তারের কথাটা বললেন যে ডাক্তাররা খুব বিবৃতি দিয়েছিলেন। দোলার হাতে মনে নাই, দোলা অনেক ছোট আমাদের থেকে, আমার মনে আছে ওই জিনিসটা। ডাক্তারের প্রতিবাদ করেছিলেন, দ্যাট ইজ অল রাইট। আমি আবার ওইখানেই আসতে চাচ্ছি যে ডাক্তারদের, আফজাল হোসেনের বোকা ডাক্তারের চরিত্রায়ন বাংলাদেশের তৎকালীন ডাক্তারদের পছন্দ হয়নি, তো তারা সবাই অনেক টাইম করে তারা প্রতিবাদ করেছেন, উইচ ইজ পারফেক্ট, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি ডেমোক্রেটিক। হ্যাঁ, করতেই পারেন।
ওইটাই আমি চাই যে আমাদের যারা এই প্রদর্শনী বন্ধ করে ভাঙচুর করে এবং শর্মিলা, আপনার নিশ্চয়ই মনে আছে বাকের ভাইয়ের ফাঁসির প্রতিবাদে দেয়াল লিখন হয়েছিল, মিছিল হয়েছিল, কিন্তু তারা বলেনি যে নাটক। হয়েছিল হ্যাঁ, আপনার যদি মনে থাকে। জি। So that's how important cultural events were for people. এরকম খুব বেশি দিনের গল্পও না, 30 বছরের আগে, 25-30 বছর আগের কথা বলছি, মানে খুব আগে যে একদম এনশিয়েন্ট আমলের কথা না বলছি না না, না। খুব বেশি দিন আগের কথা না। এবং শর্মিলা, আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা গ্রুপ, তারা তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তার কাছে সম্ভবত চিঠিও লিখেছিলেন যে বাকের ভাইয়ের ফাঁসিটা যেন দেওয়া না হয়। তো এই সব কিছুই অ্যামিকেবলি হয়েছিল, তাই তো? একদম একদম একদম। সো মানে তাহলে কি ছিল আসলে, মানুষের অনুভূতি কম ছিল নাকি আসলে অনুভূতির যে একটা বাহ্যিক প্রদর্শন সেটা কম ছিল? আই গেস দিজ আর দ্য কোয়েশ্চেনস উই নিড টু আস্ক। রাইট। আমি যেটি আপনার কাছে জানতে চাইছিলাম যে দোলা তার বক্তব্যের একটি জায়গায় বলেছেন যে এই সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে যারা প্রতিবাদ করছেন এবং যারা অনেকটা না বুঝেই কোট আনকোট প্রতিবাদ করছেন, তাদের একটা বিরাট অংশ ওই শিক্ষা বা তাদের যে সুবিধা বঞ্চিত যে অবস্থা, সেটির কারণে খুব একরৈখিক চিন্তা করছেন। এবং আমি যদি এটার সঙ্গে আরেকটু যুক্ত করি যে আপনি যদি ইরান থেকে শুরু করে যে প্রসঙ্গগুলো দোলাও বলেছেন, যে যাদেরকে আমরা মুসলিম ওয়ার্ল্ড বলি, সেখানেও তো একটা বিরাট ট্রান্সফরমেশন হয়েছে, সেখানে চলচ্চিত্র হচ্ছে, সাংস্কৃতিক প্রবাহ অনেক বেশি গতিশীল হয়েছে। তো তাহলে আমাদের এই পশ্চাৎপদতা বা এই ধরনের প্রতিক্রিয়াশীল আচরণের পেছনে মূল কারণটা কি আপনি শিক্ষার সংকট বলেই মনে করেন? দোলার সঙ্গে কি আপনি এই জায়গাটাতে একমত পোষণ করেন? আসলে মানে আমি যদিও শিক্ষকতা করি নিজে, কিন্তু আমি আসলে এই আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষাকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি ভাবি না। আমার কাছে মনে হয় মানুষের আসলে সামাজিক শিক্ষা বা এই যে সমাজ থেকে সমাজের সাথে সবার একসাথে থাকার যে শিক্ষা, সেই শিক্ষাটা বরং আরো বেশি জরুরি। এবং যে শিক্ষাটা আসলে যাদের তথাকথিত ডিগ্রি ছিল না, যাদের তথাকথিত আপনার এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তাদের মধ্যে অনেক বেটার ছিল। আমরা যদি 20-25 বছর আগে দেখি এই ধরনের জিনিসপত্র, বা 20-25 কেন, 50-100 বছর আগেও দেখি, তাহলে আমরা দেখবো যে গ্রামে নানা ধর্মের নানা ইয়ের মানুষ একসাথে সহাবস্থান করেছে। মতবিরোধ অবশ্যই ছিল, বাট এখনকার মতো এই ধরনের অসহিষ্ণু আচরণ এটা আসলে আমি দেখিনি। ফলে আমি মনে করি না এটা শিক্ষার কোনো এখানে ইস্যু আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার। মানে ইফ দ্যাটস হোয়াট দোলা মিনস, আমি জানি না আসলে এক্স্যাক্টলি কি মিন করছে। কিন্তু একই সাথে শিক্ষা তো নানাভাবে হয়। এখন ধরেন কেউ ইউটিউব থেকে শিক্ষা নেয়, হ্যাঁ, কেউ টিকটক থেকে শিক্ষা নেয়, কেউ ধরেন আপনার রাস্তায় হাঁটতে হাঁটতে ক্যানভাসারের কাছ থেকে শিক্ষা নিতে পারে, পলিটিক্যাল পার্টির বড় ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে পারে। শিক্ষার তো নানা রকম মাধ্যম আছে। তো আসলে কোন মাধ্যমের শিক্ষা, কয়টা মাধ্যমের শিক্ষা আপনি আসলে কন্ট্রোল করবেন, ওইটাও তো প্রশ্ন। তো আসলে আলটিমেটলি আমাদের এই অসহিষ্ণু হওয়ার যে প্রবণতা, ওইটাকে কমাতে হবে সব সব কোয়ার্টার্স থেকে। মানে সারাক্ষণ সবাই সবসময় উত্তেজিত, সবসময় একটা মারামারমুখী হয়ে থাকে সব কোয়ার্টার্স। এইটা আসলে আমাদের নিজেদের নিজেদের রেজলিউশনে আসতে হবে সামাজিকভাবে, সবাই মিলে বসে, কারণ এভাবে তো চলতে পারে না, তাই না? মানে আমরা শিশুদেরকে সারাক্ষণ মুখোমুখি রাখতেছি একজন আরেকজনের। মাদ্রাসার শিশু ইংলিশ মিডিয়ামের শিশুর মুখোমুখি, ইংলিশ মিডিয়ামের শিশু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মুখোমুখি। মানে হোয়াট ইজ দিস, হোয়াট আর উই ডুইং এখানে? তো আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে আরো আরো অনেক আলাপ, অনেক মানে এক্সচেঞ্জেস হওয়া উচিত, রাদার দেন জাস্ট শিক্ষাকে দোষ দেওয়া বা করার। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি দোলা আপনার কাছে আসতে চাই যে যারা ক্রিয়েটিভ জগতে রয়েছেন, লেখক থেকে শুরু করে বাংলাদেশের টেলিভিশন, মিডিয়া, বিভিন্ন জনরাতে যারা কাজ করছেন, তাদের একটা বিরাট অংশের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ হচ্ছে যে ইসলামকে বা ধর্মকে তারা এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করবার এক ধরনের মানসিকতা তাদের মধ্যে রয়েছে। তো শুধুমাত্র তাদেরকে দোষ না দিয়ে এই জায়গাটিতে কি কখনো দৃষ্টি ফেরানো হয়েছে যে কালচারাল উইংয়ে যারা আছেন? আমি যদি এই প্রশ্ন আপনি আমাকে করেন, আমি আসলে দৃষ্টি ফিরিয়েছি আমার সাথে আমার বয়সী যেসব নতুন নতুন নির্মাতারা আছে, তারা নানান রকমের নানান কিসিমের গল্পকে আসলে হাজির করার চেষ্টা করছে। আমরা প্রেসার কুকারই দেখেছি যে টুসির চরিত্রটি বা কোনো একটা চরিত্রের বাচ্চা সে মাদ্রাসায় থাকে, আমরা তাদের রিপ্রেজেন্টেশনও দেখছি। আমরা মাটির ময়নার মতো চলচ্চিত্র দেখছি, যদিও মাটির ময়নাকে কওমি মাদ্রাসার ছাত্ররা বলে যে তাদের পড়াশোনা এবং অন্যান্য জিনিসকে ভুলভাবে রিপ্রেজেন্ট করেছে।
এনিওয়েজ এটা তাদের মনে হতে পারে, এটা নিয়ে আমি কথা বলবো না। তো আমার মনে হয় যে কালচারাল পিপল যারা যারা সংস্কৃতি চর্চা করে, যারা শিল্প চর্চা করে, তাদের এক ধরনের এলিটিজম আছে। সেটা এই মুহূর্তে আর আমি অস্বীকার করে করে আমি কোথাও যেতে পারবো না। এক ধরনের এলিটিজম আছে, এক ধরনের জানা বোঝার অভাব আছে। আমি বারবার বলার চেষ্টা করছি যে ইসলামের নানান রকমের আকীদা আছে। তো আকীদার ভিত্তিতে ইসলাম কিভাবে চলে সেটা একবার বোঝার প্রয়োজন আছে। তা না হলে আপনি মাজারের যে ইকোনমি, মাজারের যে সিস্টেম, সেটাও বুঝতে পারবেন না। এবং সেটা শিল্পীদের বোঝা খুব জরুরি। কারণ আমরা ওয়ালিউল্লাহর কাছ থেকে লাল সালুর মতো উপন্যাস পাইছি যেটা ইন্ডিকেট করে যে মাজার একটা খারাপ জায়গা। যারা উগ্রবাদী ইসলামকে পারচেস করে তারা সেটাকে রেফার করছে যে লাল সালু উপন্যাসটা তো আসলে বলছে মাজার খারাপ। তো লাল সালু উপন্যাস যিনি লিখছেন তিনি তো আসলে একজন লিবারাল লোক, মানে লেখাপড়া জানা, শিল্প সংস্কৃতি প্র্যাকটিস করা, সাহিত্য চর্চা করা, একজন লিবারাল লোক। সেইখান থেকে 2012-13 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, হঠাৎ করে আমাদের এখানকার যারা সেকুলার, আমাদের এখানকার যারা এইথিস্ট, আমাদের এখানকার যারা শিল্পী, একই সূত্রে তো গাথা, তারা হঠাৎ করে বললো যে ধর্মবাদ, বিজ্ঞান, বিজ্ঞান নিয়ে আমরা শুধু কথা বলবো, আমরা ব্লগ লিখবো বিজ্ঞান সম্পর্কে, এটা সম্পর্কে, সেটা সম্পর্কে। সেটাতে কিছু ক্ষতি অবশ্যই হয়েছে। তাতে ইসলামের যে বোঝাপড়া, দেখেন আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখন এটা বললে তো আমাকে মোল্লাদের ভালো লাগবে না, তাদের খুব রাগ হয়ে যাবে। মানে বেশিরভাগ দিন আমি চেষ্টা করি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ার। আমি রমজান মাসে রোজা রাখতেছি। আমি একটা প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি থেকে এসেছি। আমি সিনেমাও করছি, আমার নাকের নিচে সেপ্টামও আছে, আমি আমার বন্ধু বান্ধবও আছে। এখন এইটা তো আমার ইসলাম, আমি এটাকে পারচেস করেছি, আমার এটা ভালো লাগছে। রুমি এই ধরনের ইসলামের কথা বলেছে, সুফিরা নানান জনে বলেছে। তো নানান রকমের মাঝহাবে তো আসলে ইসলাম পরিপূর্ণ। সেটা বোঝাটা শিল্পীদের জন্য আমার মনে হয় এই মুহূর্তে জরুরি। সেই বোঝাটাও ডায়লগ থেকে শুরু হতে পারে। মানে সালাফি যারা আছে, সুন্নি যারা আছে, যারা একটু মনে করে জিহাদি তাদের রাস্তা, তো সবার জন্য আসলে মানে কালচারাল পিপলদের আসলে কিছুটা এলিটিজম আছে, সেটা ছেড়ে একটু আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে বলে আমি আসলে মনে করি। দেন এগেইন আন্ডারস্ট্যান্ডিং করেও যে খুব লাভ হচ্ছে না, কারণ যারা উগ্রবাদী ইসলামকে পারচেস করে তারা শেষ পর্যন্ত লাঠি সোটা হাতে আসে। তো ও যখন কোনো একটা অস্ত্র নিয়ে আমার দিকে আসে, তখন আর আমি আমার চিন্তা বা শিল্প দিয়ে কথা বলে খুব বেশি লাভ হয় না। কিন্তু আমরা, আমাদের বয়সে অনেক ছেলে মেয়ে আছে, আমার বন্ধুরা, আমরা চেষ্টা করছি ওদের সাথে কথা বলার, ডায়লগ করার, নিশ্চয়ই। একসাথে ফিল্ম মেকিং করার, একসাথে পলিটিক্স করার। আমি আমি আশা করবো যে ওরা অ্যাটলিস্ট একবার বসে শোনার চেষ্টা করবে যে একটা মানুষ, ওরা তো মেয়েকে, নারীকে নারীই মনে করে না। তো সে যে কি বলে, সে যে একটা মানুষ, তার যে একটা শরীর আছে, তার যে একটা মাথা আছে, এটা যদি একবার বোঝার চেষ্টা করে তাহলে খুব ভালো। ধন্যবাদ সৈয়দা নীলিমা দোলা এবং শর্মী হোসেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বনলতা এক্সপ্রেস নিয়ে যদিও আলোচনা, কিন্তু এটি সমাজ এবং রাষ্ট্রের যে গভীরতম চিন্তার বিষয়গুলো রয়েছে সামাজিক স্থিতির প্রয়োজনে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এবং বোধ করি এতটুকু বার্তা আমরা আজকের অনুষ্ঠানের ভেতর দিয়ে দিতে পেরেছি যে ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক স্বাধীনতার এবং চর্চার ভেতর দিয়ে একটা ভারসাম্যপূর্ণ সমাজ নির্মাণ করা খুব অসম্ভব কিছু নয়, কিন্তু সেই জন্য আসলে প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে, ইতিবাচক বা ধনাত্মক কাজ করতে হবে। এবং সেই আশাবাদ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।